আমি নাটোর থেকে বলছি। ঘটনাটা আমার ছোট বোন এবং আমার পরিবারের সাথে হয়েছিল। আমার বোন ক্লাস 9-এ পড়তো। ঘটনাটা 2017 সালে ঘটে এবং এর জন্য 1 বছর সাফার করেছি আমি, হয়তো আজও করছি। জানি না এসব কেন হয় মানুষের সাথে। আমার প্যারানর্মাল ঘটনার সাথে অনেক ব্যক্তি ও পারিবারিক হিস্ট্রি জড়িত, যেগুলো হয়তো না বললে ভয়ের বিষয়টাই লিসেনাররা বুঝবেন না। ছোট বোনের বিয়ের দিন ছিল সেদিন, সন্ধ্যা 7টা। কাজী এলো, কিন্তু কবুল বলার সময় হঠাৎ রাগে সে উঠে পড়ে, কবুল না বলেই। এভাবেই ঘটনার শুরু। বোঝানো থেকে মারধর পর্যন্ত সব প্রেশারই করা হয় তাকে। তবুও তার একটাই কথা, পাত্রের ফেসটা আমার বোনের বিকৃত লাগছে। সেই রাতটা নির্ঘুম কাটে সবার। পাত্র সেদিন আমার সাথেই ছিল রুমে। সকালে ওর মা আসে, কান্নাকাটি হয়। পরে পাত্র এই বলে চলে যায় যে ওকে বোঝান সব ঠিক হলে বিয়ে হবে আবার। আমরা সেদিনই আমাদের এলাকার এক পীরের কাছে বোনকে নিয়ে যাই। উনি ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেন। তার বাসা থেকে আমার বাড়ি এসে দেখি আমার বোনের গলায় ডোরটা বাঁধা আছে, কিন্তু তাবিজটা নেই। আশ্চর্য হয়নি অবশ্য, ভাবলাম ও খুলে ফেলেছে বোধহয়। আবার আমার মা আরেকটা তাবিজ এনে বেঁধে দেন বোনের গলায়। ঘণ্টাখানেক পর পুরো তাবিজটাই গায়েব। আমার বোনকে বললে ও বলে ও কিছুই জানে না। কাজী সাহেবকে বললে উনি বলেন একটা জিন ওকে বউ বানিয়েছে, তিনি সেই সমস্যার সমাধান করতে 5,000 টাকা নেবেন। আমরা টাকা দিতে চাইনি, আর একজন কবিরাজকে ডাকি। তার বেলায়ও একই অবস্থা, তাবিজ দেয়, হারিয়ে যায়। এভাবে 5-6 জন দেখায়, কাজ হয় না। এদিকে ওর শ্বশুর বাড়ি থেকে প্রেশার, মেয়েকে বাড়ি আনবো, কি খবর এটা সেটা। আমরা ঘটনাটা বলি, কিন্তু ওরা বিশ্বাস করে না। এবার একদিন সকালবেলা বোনকে বোঝাতে গিয়ে আমি মারধর করি। সাথে সাথে ওর গায়ে একের পর এক জিন আসতে থাকে। দুধ, ভাত, এটা ওটা খেতে চায়, দেই। প্রশ্নের এক পর্যায়ে জানতে পারি ওরা 7 জন আমার বোনের কাছে। তাদের একজন দাদা, মানে 6 জনের লিডার। বুঝলাম ওরা হিন্দু। আজব কিছু অভিজ্ঞতা হলো, অনেক লোকজন ভিড় করে দেখলো। এবার 8 নম্বর কবিরাজ এলো, তাকে ওর শ্বশুর বাড়ি থেকে আনা হলো। কবিরাজ এসে তাবিজ দিয়ে গেল। একই ঘটনা, ডোরটা আছে, তাবিজ নেই। পরের দিন আবার কবিরাজের আগমন। এসে বলছে আমার তাবিজ কাটে এত বড় জিন নেই। কবিরাজ আসতে আমার বোন রেগে যায় এবং ওর গায়ে ভর করে 7 জিনের আরেকজন। এসে কবিরাজকে বলে দে তোর তাবিজ। এই কথা বলে হাত বাড়িয়ে দেয় আমার বোন। ওর মামা শ্বশুর, ওর মামি শাশুড়ি সহ আরো অনেকে উপস্থিত। তাদের সামনেই কবিরাজ একটা রশির মতো মোটা সুতা তাবিজের সাথে হাতে বেঁধে দেন। সবার সামনে সাথে সাথে সুতো একটু একটু করে ছিঁড়তে থাকে। সবাই এবার হতবাক। আমার বোনের চুলগুলো সামনে, মাথা নিচু করে জিকির করার মতো তুলছে আর হাসছে। কবিরাজ বুঝলেন যে উনি পারেননি। এভাবে 100-ও বেশি তাবিজ বারবার দেয়া হয় আমার বোনকে, আর ও ইঁদুরের মতো কাটা তাবিজগুলো জমা করতে থাকি আমরা। এভাবে 17 জন কবিরাজ যায় আসে। অন্যদিকে আমার বোনের ওপর সন্ধ্যা হলে হাজির হয় 7 জন জিন, দিনের বেলাও বাদ নেই। এর মাঝে আমার মা, বাবা, খালাকে কিল, চর, ধাক্কা আরো অনেক কিছু দিতে থাকে বোন। কিন্তু কখনো আমায় কেন যেন গায়ে হাত তোলেনি। তখন আমার বোনের 24 নম্বর কবিরাজ চিকিৎসা করছেন। একদিন সন্ধ্যার পর আমার বোন সবার সাথে টিভি দেখছিল। হঠাৎ আমার বোনকে হাত ধরে কিছু একটা টান দেয়। 10 হাত দূরে গিয়ে পড়ে আমার বোন। হরর মুভির মতো আমার বোনের হাতটা শূন্যে টান হয়ে আছে। মাটিতে পড়ার পরও সে ছিঁচড়ে চলে যাচ্ছে। আমি ছিলাম, দৌড়ে গিয়ে ওকে ধরি। দেখেও কাঁদছে, ভাইয়া বাঁচাও বলছে। আমি কাঁদছি আর বলছি তোর সাথে আমি আছি। এক পর্যায়ে আমি গালি দেওয়া শুরু করলাম ওর সাথে যারা আছে তাদের। হঠাৎ করে দেখতে পেলাম সব শান্ত হয়ে গেল।
বাসায় প্রচুর লোক জমা হয়। সবাই মিলেও হাতটা গলা থেকে ছাড়াতে পারছি না। একটু পর ওর গলা থেকে হাত সরে যায় আর কাশি দিয়ে আমার বোন বমি করে ফেলে। ও বলতে থাকে, ঘরে এত ধোঁয়া কেন? অথচ ঘরে তখন কিছুই ছিল না। কিছুক্ষণ এমন চলার পর আম্মু কান্না করতে করতে বলে, তোমরা যেই হও দয়া করে চলে যাও। অনেকক্ষণ বলার পর ওরা চলে যায়। একটু পরে ওদের একজন আমার বোনের শরীরে আসলে আমি চড় মারি। আমার বোনের জ্ঞান হারিয়ে যায়। এর কিছুক্ষণ পর বোনের জ্ঞান ফিরলেও টয়লেটে যেতে চায়, আর সেখানে ওকে আবার জিনগুলো আটকে ধরে। অনেক কষ্টে সবাই মিলে বোনকে ঘরে নিয়ে আসতে জিন ওর শরীরে এসে পরিচয় দেয় যে সে বাকি সবার লিডার। সবাই রীতিমতো ভয় পাচ্ছে ওর এখনকার গলা শুনে। বয়স্ক পুরুষের গলায় সে বলে ওঠে, এই মেয়েকে আমি বিয়ে করব, এই মেয়েকে আমি কারোর সাথে বিয়ে হতে দিব না। অন্য সবাই যখন তাল কুল হারা, আমার তখন মেজাজ চড়া হয়েছে তুঙ্গে। আমি বিরক্ত হয়ে প্রথমেই গালি দেওয়া শুরু করলাম। ওই জিনদের লিডার আমাকে বারবার বারণ করছে গালি দিতে। গালি দিলে ক্ষতি করবে আমার বোনের, আমাদের পরিবারের। কে শুনে কার কথা? আমি দেদারসে গালি দিয়ে যাচ্ছি। এক পর্যায়ে আমি আমার বোনের সামনে দাঁড়িয়ে ওকে চড় দিতে শুরু করি। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। মোটামুটি অনেকগুলো চর আর দেদারসে গালি দেওয়ার এক পর্যায়ে জিনটা বলে যে এখনকার জন্য সে চলে যাচ্ছে, কিন্তু এই অপমানের প্রতিশোধ সে নেবে। আমিও বলতে ছাড়লাম না, দেখি তোর কোন বাপ এসে আমাদের কি ক্ষতি করে। পরের 3টা দিন আমার বোনের ওপর কোনো জিন ভর করেনি। আমি ভাবলাম এটাই বুঝি শেষ। হয়তো ভালোই হতো যদি জিনগুলো আর না ফিরত। কিন্তু কপালের ফের ঠিক 3 দিন বাদে আবার একই দশা। এখন আর অন্য কেউ আসে না। 2 দিন ধরে কন্টিনিউয়াস লিডারের ওপর চড়াও হয়ে বসে আছে। বোন তো প্রতিবার যদি ওর ওপর জিন চড়াও হলে ওকে মারধর করি, তাহলে তো মরেই যাবে আমার বোনটা। ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। বুঝলাম ওকে এবার হয়তো ছাড়বে না, মেরে ফেলবে হয়তো। এতদিনে ভুলে গেল, হঠাৎ মনে হলো এক কাজী বলেছিল জিনের সাথে হয়তো বিয়ে হয়েছে ওর, কিন্তু অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছেন, ছাড়ছেও না। এতদিন ভুলে গেলেও হঠাৎ মনে হলো এক কাজী বলেছিল জিনের সাথে হয়তো বিয়ে হয়েছে ওর, তাই অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছে না, ছাড়ছেও না। কাজী বলেছিল 5,000 টাকা দিলে সেই সমস্যার ব্যবস্থা করবে একটা। নিরুপায় হয়ে তার শরণাপন্ন হলাম। সে এখন আর 5,000 মানবে না, 8,000 টাকা চায়। তার 8,000 টাকাই দেব, কিন্তু আমার বোনকে জিন মুক্ত করতে হবে। 3য় দিন চলছে, আমার বোনের মুখে খাওয়া হচ্ছে না। কাজী সকাল সকাল এসে বলল হিন্দু জিন ভর করছে, এই মেয়েরা বট গাছের সাথে বিয়া দিতে হইব হিন্দুদের নিয়ম মাইনে, তাহলে জিন আর তাদের সর্দার ছাড়ে দেবে। শুনে খুব আজব আর বিরক্তিকর লাগলো। এত কিছু চেষ্টা করে দেখলাম, এটাও একবার চেষ্টা করেই দেখি। এখন এমন অবস্থা, আমার বোনকে বাঁচানো নিয়ে কথা। পুরোহিত ডাকলাম, বট গাছ খুঁজলাম, তাও এলাকা থেকে বেশ অনেক দূরে, প্রত্যন্ত এক জায়গায়। বোনকে নিয়ে আমি, বাবা, মা আর তাদের শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি আর জামাই মিলে আমরা পুরোহিতকে নিয়ে বট গাছের নিচে গিয়ে হাজির। পুরোহিত আমার বোনের কাঁধের ওড়না দিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র চালু করতেই কেমন যেন একটা চাপ ধরা হিম ভাব হয়ে গেল পুরো আবহাওয়া। জোরে বড় বাতাস বইতে শুরু হলো। মনে হলো সব কিছু এখন উড়িয়ে নিয়ে যাবে। আগুন প্রায় নিভে নিভে অবস্থা। বট গাছটা ছিল থুতু প্রান্তরের মাঝে, তাও মনে হচ্ছিল চারিদিকে গাছপালা ওলট পালট বাড়ি খাবার শব্দ। তার মধ্যে কেমন যেন একটা হাহাকার। প্রথমে গাছের পাশে বসে, তারপর গাছের সামনে আগুন জ্বালানো হলো। প্রথমে গাছের পাশে বসে, তারপর গাছের সামনে আগুন জ্বালানো হলো। সে আগুনে ঘি দিচ্ছে আর মন্ত্রপড়া চলছে। কেমন যেন একটা আওয়াজ শুনলাম আমরা সবাই। চারিদিক যেন হঠাৎ দিনের বেলা রাতের মতো অন্ধকার হয়ে গেল। ঝড় চলছে। আমরা একটু ভয় পেলাম, কিন্তু পুরোহিত বলছিলেন আমরা যেন নিজ জায়গা থেকে এক পা না নড়ি। তারপর পুরোহিত বললেন এবার নাকি আমার বোনকে গাছের চারপাশে 7 বার ঘোরাতে হবে। আমি বললাম আমি ওকে কোলে তুলে ঘোরালে হবে? পুরোহিত বলল না, ওকে
ওকে নিজেই ঘুরতে হবে। আমি ঘুরলে নাকি আমার সাথে বিয়ে হবে। এদিকে আমার বোন 3 দিন ধরে খেতে পারছে না, ওর শরীর চলছে না, তাও ওর উপরে এই জুলুম আমরা না চাইতেও করলাম, তাও যদি শান্তি মেলে। অনেক কষ্ট হলেও 7 পা গাছ আর আগুনের চারিপাশ ঘোরার পর পুরোহিত ওর দিকে লাল সিঁদুর এগিয়ে দিয়ে বলল, সিঁদুর পরো, তাহলেই বিয়ে পূর্ণ হবে। পরে বাসায় গিয়ে গোসল দিবি, সব ঠিক হয়ে যাবে। সিঁদুর পরার পর আমার বোন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মাথা ঘুরে পড়ে গেল। চারিপাশে অশান্তি তাও যেন শান্ত হয়ে গেল। আমরা ওকে বাসায় নিয়ে আসি, গোসল করে ফ্রেশ করে মুখে খাবার তুলে দিই। বাসায় যাবার পর থেকে 3টা দিন অনেক খারাপ গেছে আমাদের। কেমন যেন ঘরে মনে হতো ঝড় বয়ে যাচ্ছে। আমাদের বাসায় কিছু ঠিক রাখা যেত না, যেন কেউ রাগ করে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে এদিক ওদিক। ঠিক 3য় দিন সব শান্ত হয়ে গেল। মোটামুটি 2টা সপ্তাহ যেতে না যেতে আমার বোন বেশ সুস্থ হয়ে ওঠে। আমরা ওর সুস্থ হওয়া দেখে মহা খুশি হয়ে ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ দাওয়াত দিয়েছি বিয়ের কথা আবার শুরু করার জন্য। ঠিক যেদিন ওর শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে সেদিন সকালে হঠাৎ আমার বোনের চিৎকারে আমার ঘুম ভাঙে। দৌড়ে ওর রুমে গিয়ে দেখি ওর খাট মোটামুটি হাওয়ায় কে যেন মনে হচ্ছে ঝাঁকাচ্ছে। আমরা অবাক, জিন তাড়ালাম, জিনের সর্দার তাড়ালাম, আবার কিভাবে শুরু হলো এই তাণ্ডব। আমরা সেদিন আর দেরি না করে পুরোহিতার কাজে 2জনকে খুঁজে আনলাম, সাথে একজন কবিরাজ আসলেন। সবাই মিলে আমার বোনকে ঘিরে বসেছে। কবিরাজ কি হয়েছে বুঝতে জিন ডাকলেন। আবারও সে আগের মতো পুরো বাড়ি সারা দেয়া ঝড়ের মতো আওয়াজ করে কি যেন এসে বসলো ওর পাশে। কবিরাজ জিজ্ঞেস করলেন, আবার কেন এমন হচ্ছে? জিন বলে উঠল, তোরা এই মেয়েকে আমার সাথে বিয়ে দিছিস, এই মেয়ে এখন আমার, ওকে আমি ছাড়বো না। আমি